আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, জামাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন আর মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর হেডার, ফুটার আর পেজ নাম্বার নিয়ে কথা বলছিলাম। হেডার কি? হেডার হলো মাইক্রোসফট ওয়ার্ডের মার্জিনের উপরে যে জায়গাটা থাকে, মার্জিনের উপরে কোন জায়গাটা? এটা হলো আমাদের একটা মার্জিন। মার্জিনের উপরে যে জায়গাটা থাকে এটাকে কি বলে? হেডার বলে। যেমন হেডার যদি আনতে হয় আমাদের কি করতে হবে? মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ঢুকে আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে, তারপর হেডারে ক্লিক করতে হবে। দেন আমরা ইনসার্টে আছি, ইনসার্টে যাওয়ার পরে এই হেডারের ভিতরে ক্লিক করব। হেডারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পারি যে আমরা কয়েকটা থাম্বনেল দেওয়া আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখা যায় যে এই যে মার্জিনের উপরের যে জায়গাটা, এটাকে বলা হয় কি? হেডার। এখানে থাকতে পারে যেমন যে কোনো বই নিয়ে আমাদের লেখালেখি থাকতে পারে। বইটা কি? যেমন আমরা এটা মাঝখানে নিলাম, নিয়ে লিখে দিলাম ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে এই লেখাটা যে লিখলাম, এটা একটা পরের বইতে, 4-5 এর বইতে এভাবে লেখা থাকে, ইংরাজি বইতে ইংলিশ ফর টুডে, বা কম্পিউটার সম্বন্ধে হলে কম্পিউটার, যে কোনো ধরনের হতে পারে। ঠিক আছে? লেখার পরে এই যে লেখাটা লিখলাম, দেখা যায় কি আফসা, কিন্তু এটা যখন আমরা প্রিন্ট দিব প্রত্যেকটা পেজের ভিতরে কিন্তু এটা ক্লিয়ার হয়ে আসবে। বুঝতে পারছি? কি হয়ে আসবে? কথার উত্তর দাও। ক্লিয়ার হয়ে আসবে। আর এটা হলো লিখলাম কয়টা পেজে? একটা পেজে। কিন্তু একটা বইয়ে একাধিক পেজ থাকতে পারে, 500, 600, 1000 পেজও থাকতে পারে। কিন্তু 1000 পেজ যদি থাকে আমরা একটাই লিখে দিব, আর দেখতে পাবো যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার কি শুরুতে যে হেডার দেওয়া আছে, প্রত্যেকটা হেডারে কিন্তু লেখা হয়ে গেছে। এটা যে কোনো লেখা হতে পারে। প্রত্যেকটা পেজের শুরুতে আমরা দেখতে পাবো কি হেডার দেওয়া আছে। তারপর আছে কি ফুটার। ফুটারটা হলো যে এই সেম ধরনের মার্জিনের যে নিচের যে জায়গাটা থাকে, মার্জিনের নিচের যে জায়গাটা থাকে ওইখানে আমরা লিখতে পারবো। যেতে হবে কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে ইনসার্ট মেনু, দেন ফুটার ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে এই ইনসার্ট, দেন ফুটার। এখানে যাওয়ার সাথে সাথে আমাদের সামনে এভাবে ইন্টারফেস আসবে, যে কোনো একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ফুটারটা চলে আসছে। আসার পরে এখানে যদি আমরা কম্পোজ করে দিই, এটা যদি কেটে আমরা কম্পোজ করে দিই যে টুডে লেখার সাথে সাথে আমরা দেখতে পাবো কি যে প্রত্যেকটা পেজের নিচে কিন্তু এই ফুটারটা লেখা হয়ে গেল। প্রত্যেকটা পেজে আমরা লিখছি কয় পেজে? এক পেজে। যদি একাধিক পেজ থাকে, 100 পেজ থাকলেও কি এই একই ধরনের লেখা প্রত্যেকটা পেজে হয়ে যাবে। বুঝতে পারছি? নিচে যাই একটু। তারপর আছে কি পেজ নাম্বার। পেজ নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পেজ নাম্বারটা হলো যে আমরা একটা যখন বই লেখি বা যে কোনো শীট লেখি, বই বা শীট লেখলে আমরা যে পেজের একটা নাম্বার দেওয়া দেখি না? দেখা যায় একটা বই লিখলাম কত পেজের? 100 পেজের। এখন এক এক করে কি আমরা নাম্বার দিব? উত্তর দাও। এক এক করে কি নাম্বার দিব? কিভাবে দিব? এখানে লেখা আছে আমাদের পেজ না পেজ নাম্বার দিতে গেলে আমাদের কি করা লাগবে? মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে পেজ নাম্বার দেওয়ার জন্য ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট মেনু, তারপর ক্লিক করতে হবে কি পেজ নাম্বার। পেজ নাম্বার যখন যাব তখন আমাদের ইনসার্ট মেনু, পেজ নাম্বার, এখানে লেখা আছে টপ টু পেজ, বুটম টু পেজ, আর পেজ মার্জিন। এই টপ টু পেজ এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখো এখানে কিন্তু পেজ নাম্বার গুলো অটো হয়ে গেছে। এখন আমরা যদি উপরে অথবা নিচে যাই, দেখতে পাই কি প্রত্যেকটা পেজে কি অটো নাম্বার হয়ে গেছে। এখানে যদি 1000 পেজ থাকে, 1000 পেজ থাকলেও কি সাথে সাথে নাম্বার গুলো হয়ে যাবে। বুঝতে পারছি? সমস্যা আছে? তারপর হলো ইনসার্ট মেনু।
পেজ নাম্বার। পেজ নাম্বারের পরে আছে কি টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? আমরা তো টেক্সট, তো এইগুলা কি, এই যে লেখাগুলা কি, এগুলা কি কি টেক্সট। এই টেক্সট আছে, কিন্তু তারপর আবার টেক্সট বক্স কেন লাগে? টেক্সট বক্স থেকে আমরা এইখানে একটা টেক্সট বক্স আঁকি। যেতে হবে কোথায়? এখানে কি লেখা আছে? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেতে হবে, তারপর টেক্সট বক্স দেওয়ার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপর টেক্সট বক্স ক্লিক, ডোরো টেক্সট। ডোরো টেক্সট এর আগে আমরা আরেকটা কথা বলি। এখানে ইনসার্টে গেলাম, যাওয়ার পর টেক্সট বক্সে গেলাম। এখানে দেখো বিভিন্ন ধরনের থাম্বনেইল আছে আমাদের টেক্সটের, ঠিক আছে? এই একটা যে কোনো একটা থাম্বনেইল আমরা সিলেক্ট করে দিলাম, সাথে সাথে একটা টেক্সট আসছে না, টেক্সট বক্স আসছে। আসার সাথে সাথে আমরা এই লেখাটা টেক্সট বক্সের ভিতরে নিয়ে নিই। টেক্সট বক্সের সাথে সাথে টেক্সট বক্সে কিন্তু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটা বক্স আকারে একটু ক্রিয়েট করি, লেখাটা রেড করে দিই টেক্সট বক্সের, তারপর আউটলাইনটা একটু বড় করে দেই, আউটলাইন কালারটা একটু চেঞ্জ করে দেই। এই সাধারণত একটা টেক্সট বক্স, একটা বক্স আকারে আমরা টেক্সট গুলা লিখলাম। লেখার পর একটু সৌন্দর্য করার জন্য আমরা জাস্টিফাইতে ক্লিক করে সমান করে দিলাম। একটা টেক্সট বক্স আকারে হয়েছে না? হওয়ার পরে এই টেক্সট বক্সের আমাদের আরো বিশেষ কিছু কারণ আছে। এটা হলো আমাদের ছোট দরকার হতো, তাই এখান থেকে নিছি। কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় এখানে গেলাম, যাওয়ার পরে ইনসার্ট মেনুতে ক্লিক করব, ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে টেক্সট বক্সে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করার পরে ডোরো টেক্সট আছে না, ডোরো টেক্সট থেকে আমরা আর্ট করে নিব, আমাদের যতটুকু বক্সটা দরকার ততটুকু নিব। নেওয়ার পর এখানে কিন্তু একটা টেক্সট বক্স চলে আসছে। তারপর আমরা এখানে একটা লেখাকে লিখলাম। এই লেখা লিখলাম না, শুধু আমি টেক্সট বক্স আছে অতটুকু রাখবো, আর লেখাগুলো কেটে দিই। এই যে টেক্সট বক্স নিলাম না, টেক্সট বক্স নেওয়ার পরে এই যে লেখাটা লিখলাম। অনেক সময় দেখা যায় কি আমাদের কিছু লেখা ঘুরানো লাগে, এই দিক লেখা এটা লেখা লাগে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, এটা যখন যাব আমি একটু পজিশনটা চেঞ্জ করে নিই। পজিশনটা চেঞ্জ করার পরে এই টেক্সটটা আমরা ঘুরাই দিলাম। অনেক সময় দেখা যায় যে জমির যে ম্যাপ আছে না, ম্যাপের জন্য এই ধরনের আমাদের লেখা লাগে। এখন দেখা যায় কি এটা কিন্তু বক্স আকারই আছে, তাই না? কিন্তু আমি এটা একটা নর্মাল আকারে নিতে চাই। সেক্ষেত্রে কি করব, এটার উপর যাব, যাওয়ার পরে ফরম্যাট আসবে, ফরম্যাটে যাব, এখান থেকে ফিল থেকে আমরা নো ফিল করে দিব, আর এই যে আউটলাইন কালারটারে নো করে দেব। নো করে দেওয়ার পরে এখন কিন্তু আর বোঝা যাবে না এই যে এইটা টেক্সটটা কেমনে লেখা। অনেক সময় আমাদের প্রশ্ন জাগে যে এই লেখাটা কিভাবে লিখলো। কথা বলো, প্রশ্ন জাগে না? আমাদের প্রশ্ন জাগে যে এই লেখাটা কিভাবে লিখলো, কিন্তু লেখাটার পিছনে কোনখান থেকে লেখা লাগবে? টেক্সট বক্সটা আছে কোথায়? ইনসার্ট মেনু, দেন এখান থেকে টেক্সট বক্স, ঠিক আছে? তারপর কি আছে? তারপর আছে কি একটু দেখি, টেক্সট বক্স, টেক্সট বক্সের পর আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের কাজ হলো যে একটা লেখাকে আর্ট করা। যেমন এই লেখাটা না, এই লেখাটা বা অথবা আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, যে কোনো লেখাকে ওয়ার্ড আর্ট করতে গেলে আমাদের কি করতে হবে? একটু কেটে দিই। এখানে কি লেখা আছে? ওয়ার্ড আর্ট। মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করতে চাইলে প্রথমে ক্লিক করতে হবে ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট মেনু, এটা ক্লিক করতে হবে। তারপর ওয়ার্ড আর্ট, অসংখ্য ওয়ার্ড আর্ট আসবে। নিজের পছন্দ মতো প্রয়োজনীয় ওয়ার্ড আর্ট এর উপর ক্লিক করে উক্ত ওয়ার্ড আর্ট লেখা হয়ে যাবে। যেমন আমরা এখানে এই যে ওয়ার্ড আর্ট এটা সিলেক্ট করলাম, শুরুতে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। উত্তর দিও কথা, শুরুতে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা কি করব? এই যে ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্টে ক্লিক করব। এখানে দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইন অনুযায়ী আমরা একটা ডিজাইনকে পছন্দ করে নিলাম। সাথে সাথে কিন্তু এটা ওয়ার্ড আর্ট হয়ে গেছে। এটা একটা আর্ট করার মতো হয়েছে না? আগের মতো এটা যে লেখা সাধারণ, আর এই যে আর্ট করা, এইটা দুইটার ভিতরে পার্থক্য আছে না? এইটা আর এইটা, কিন্তু এটা একটা আর্টের মতো হয়ে গেছে, তাই না? এখানে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ফিল চাইলে ফিল টিল চেঞ্জ করে তারপর একটু সৌন্দর্য বাড়াই নিতে পারবো। তারপর এখানে আছে, এই অনুযায়ী আমরা করে দিতে পারবো আমাদের লেখাকে। ওয়ার্ড আর্ট কি বুঝতে পারছি? যে কোনো লেখাকে আমরা কি আর্ট করতে পারবো। তারপর আছে কি ইনসার্টে যাব, তারপর আছে টাইম, টাইম এন্ড ডেট। টাইম এন্ড ডেট কেন ব্যবহার করি? দৈনন্দিন যে কোনো ধরনের কাজ যদি আমরা করতে যাই, আমাদের কি করা লাগে? সময় এবং ডেট, এই দুইটা জিনিস, তারিখ এবং সময়, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন হয় না?
অনেক সময় দেখা যায় কি যে একটা দরখাস্ত লিখলাম, এখানে সময় উল্লেখ করা লাগে, একটা লেটার লিখলাম, এখানে সময় এবং আহ, তারিখটা কিন্তু উল্লেখ করা লাগে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব, যাব মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে যাওয়ার পরে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টাইম এন্ড ডেট তে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে। যেমন ইনসার্ট মেনুতে গেলাম, এই টাইম এন্ড ডেট এর উপর ক্লিক করব। আসার পরে দেখো এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করা আছে, যে শুধু তারিখ দিতে চাই না সময় দিতে চাই, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই দেখো এখানে কিন্তু সময় এবং তারিখ, এই ইয়ার, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন আজকে কয় তারিখ, আজকে 3 তারিখ, এখানে কিন্তু 3 তারিখ আছে। যাই হোক, অনেক সময় দেখা যায় যে 3 তারিখ নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আপডেটে ক্লিক করবো, আপডেটে ক্লিক করার পরে ওকে করে দেবো। সাথে সাথে আমাদের সামনে কিন্তু সময় চলে আসবে। এইখানে নিলাম, এইখানে নিলাম, নেওয়ার পরে কি করব, টাইম এন্ড ডেট, সময় নিলাম, আপডেট। সাথে সাথে এখানে কিন্তু সময় সহ চলে আসছে, কিন্তু এটা আসছে কি অন্য ভাষা, তাই না? এখন আমি কি করব, এটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এটা চেঞ্জ করে দেবো। সাথে সাথে কিন্তু এখানে টাইম ডেট, তারপর প্রত্যেকটা বিষয়, এখন বাজে কত, 12টা 16, এই 17 বাজে মাত্র, কিন্তু 12টা 16 এই মাত্রের যে টাইম ছিল, এই টাইম সহকারে কিন্তু চলে আসছে, একেবারে আপডেট। বুঝতে পারছি? যখন এগুলো সাধারণত আমাদের চিঠির উপর ব্যবহার করা লাগতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করে নিব। তারপর আছে কি টাইম এন্ড ডেট এর পরে আছে অবজেক্ট। অবজেক্টের ভিতরে আছে কি ইকুয়েশন। ইকুয়েশনের কাজ কি, ইকুয়েশন হলো যে গাণিতিক যে বিষয় আছে আমাদের, গাণিতিক বিষয় বলতে যেমন গণিত করি না, গণিত সবাই চিনে না? গণিতের ভিতরে কয়েকটা ভাগ আছে, বীজগণিত, তারপর পাটিগণিত, তারপর সাইন, হ্যাঁ পরিসংখ্যান, বিভিন্ন ধরনের কস সাইন, এই ধরনের আমাদের যে সূত্র লাগে, এই যে এই ধরনের জন্য কিন্তু আমাদের ব্যবহার করা লাগে কি ইকুয়েশন। ইকুয়েশনের জন্য আমরা কোথায় যাব, এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে যাব। ইকুয়েশন আনার জন্য প্রথমে ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট মেনু ক্লিক করব, তারপর ক্লিক করব কিসে, অবজেক্ট। অবজেক্টে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে মাইক্রোসফট ইকুয়েশন 3.0। এরপর ক্লিক করতে হবে কি ইকুয়েশনে। যেমন ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে অবজেক্ট আছে, অবজেক্ট ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবো মাইক্রোসফট ইকুয়েশন 3.0, এটা ক্লিক করবো, সাথে সাথে চলে আসবে। দেখো এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু ইকুয়েশন গুলো আমাদের চলে আসছে এখানে। যেমন আমাদের সিম্বল, অনেকগুলো সিম্বল আছে না ব্যবহার করা লাগে, রুট, তারপর বিভিন্ন ধরনের তারপর এই যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো ব্যবহার করা লাগে। তারপর এই যে এগুলা বলে চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা লাগে। এগুলো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সূত্র লেখার ক্ষেত্রে আমাদের কিছু আছে, এখান দিয়ে আমরা একটু এই ইসে যাই। এখানে যাওয়ার পরে দেখতে পাবো যে এখানে সূত্র লেখা আছে, এই যে সূত্রগুলো এখানে লেখা আছে। এখন এই সূত্রগুলো কিভাবে লিখলাম, এই সূত্রগুলো কিন্তু চাইলেই সচরাচর লিখতে পারবা না। এখন যেতে হবে কোথায়, আমাদের ইনসার্ট মেনু, নিচে যাই, ইনসার্ট মেনু, দেন এই ইকুয়েশন যেতে হবে। ইকুয়েশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবো আমাদের সূত্র আছে, বিভিন্ন ধরনের কি সূত্র রয়েছে। এই সূত্র অনুযায়ী যদি আমাদের এই সাইন কট এইগুলার সূত্র লাগে এখান থেকে নিব, যদি বীজগণিতের সূত্র লাগে, যে কোনো ধরনের সূত্র এখান থেকে আমরা নিয়ে এডিট করে দিলেই হবে। যখন আমরা এখান থেকে একটা যে কোনো ধরনের সূত্র নিলাম, এই সূত্রটা নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবো ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমাদের অনেক ধরনের সূত্র এখানে আছে, মোড ইকুয়েশন থেকে এখান থেকে সূত্রগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। যেমন এই সূত্রটা আমি নিলাম, নেওয়ার পরে আমার কিছু পরিবর্তন করা লাগবে। এখানে আছে কি যোগ, এখানে বিয়োগ করে দেব, বিয়োগ দরকার বিয়োগ করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পরে এখানে 2-3টা আসছে, তো একাতে এই কারণে ঝামেলা করতেছে। এখানে যোগটা চেঞ্জ করে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, যে কোনো ধরনের। তারপর দেখবা যে কিবোর্ডের ভিতরে আমাদের গুণ নাই, এখানে গুণ দিলে আসে কি স্টার, কিন্তু এই গুণটা নিব কোথায়, এইখানে যাব, যাওয়ার পরে এখান দিয়ে আমরা এই গুণটা নিয়ে নিতে পারবো। যে কোনো সূত্র আমরা এখান থেকে আট করতে পারবো। বুঝতে পারছি? এরপর আমরা আবার টপিকে ফিরে যাই। তারপর আছে কি সিম্বল। সিম্বলের কাজ কি, সিম্বলের কাজ হলো, এখানে যাই,
সিম্বল, সিম্বলের কাজ কি? মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে যে কোনো লেখালেখির ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করা লাগে। আচ্ছা, সিম্বল বিষয়টা কি? সিম্বল মানে একটা চিহ্ন, চিহ্ন হতে পারে যে কোনো, ধরো একটা লেটার, লেটার কি? লেটারও একটা সিম্বল বা চিহ্ন, বুঝতে পারছি? যেমন বাংলা হতে হতে পারে অ আ, ইংরেজিতে এ বি সি, এগুলা প্রত্যেকটা কি এক একটা সিম্বল বা চিহ্ন। এখান থেকে আমরা সিম্বল আনার ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পরে সিম্বল নিয়ে কাজ করতে চাইলে প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করব, তারপর সিম্বল ক্লিক করব, মোর সিম্বলে যাব, একটা ডায়লগ বক্স আসবে, ওখান থেকে আমরা দেখাই তোমাদের, ইনসার্টে ক্লিক করব, তারপর সিম্বলে ক্লিক করব, এখান থেকে এই মোর সিম্বলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু অনেকগুলা সিম্বল আছে, এগুলা আমাদের পছন্দ নাই যে এগুলার ভিতরে আমরা পাই না সিম্বল, আরো যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তারপর হলো এই সিম্বল গুলো আমাদের ভাল লাগে না, বা এগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের যে প্রয়োজন গুলা ওই সিম্বল গুলো খুঁজে পাই না। এক্ষেত্রে কি করবো, এখানে যাব, এখানে বিভিন্ন ধরনের ভাষা আছে, ঠিক আছে? ভাষার উপর সিলেক্ট করে প্রত্যেকটা সিম্বল আমরা আলাদা করে দেখতে পাবো। এই চিহ্নগুলো কিন্তু আমাদের লাগে, এই যে উর্দু, ফার্সি, যে কোনো ভাষার সিম্বল হতে পারে, এই সিম্বল গুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। কিন্তু আমাদের বেশিরভাগ যে সিম্বল নিয়ে কাজ করতে হয়, এটা হলো এখানে ইনসার্ট, এই যে অ্যারো কি, এইখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা সিম্বলে যাব, মোর সিম্বলে যাব, যাওয়ার পরে এখান দিয়ে ফন্ট আছে না, ফন্ট দিয়ে আমরা কাইটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ইনসার্ট করার সাথে সাথে আমাদের এই যে বাংলা যেগুলা নিয়ে আমরা আর কি সচরাচর আমাদের কাজে লাগে, এই সিম্বল গুলা এখানে পেয়ে যাব, ঠিক আছে? বাংলা যুক্ত বর্ণ, অনেক সময় দেখা যায় কি যুক্ত বর্ণ আমরা মিলাতে পারি না, আছে না? যুক্ত বর্ণ মিলাতে পারি না, তখন একেবারে সংক্ষেপের কাজগুলো এখান দিয়ে আমরা সেরে নিতে পারবো। যে কোনো সিম্বলের উপর ক্লিক করার পরে ইনসার্ট করার সাথে সাথে ওটা কিন্তু চলে আসবে। এই দেখো এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন এই যে কাজগুলো দেখাইলাম, এর ভিতরে বাজে এমন কিছু আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো যে পর্যন্ত দেখাইলাম এই পর্যন্ত তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে?